গৌরব যেদিন থেকে তার পেজ খুলেছে এবং প্রায় প্রত্যেক দিন তার পেজে গীতা সংক্রান্ত বিভিন্ন পোস্ট করেছে, তার ফলোয়ার সংখ্যা শুধুই যে দিন দিন বাড়ছে তা নয়, বিভিন্ন জায়গা থেকে গীতা সেশনের জন্য সে ডাকও পাচ্ছে। কিন্তু কোনো না কোনো বাহানায় সেই ডাক বা নিমন্ত্রণ গৌরব কাটিয়ে দিত এই ভেবে যে লাইভ সেশন করার মতো জ্ঞান সে এখনো পর্যন্ত অর্জন করতে পারেনি। তবে এবারের ডাকটা সে আর উপেক্ষা করতে পারল না। গৌরবকে এবার পুলিশ লাইন থেকে গীতার সেশন করানোর জন্য নিমন্ত্রণ জানানো হয়েছিল। গৌরবের এক স্কুল লাইফের বন্ধু মৃণাল এখন পুলিশে রয়েছে এবং সেই গৌরবকে এই সেশনের জন্য আমন্ত্রণ জানায়। এই সেশনের মোটিভ ছিল পুলিশে যারা কাজ করেন তাদের প্রতিদিনের কাজে গীতার জ্ঞানের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা বোঝানো। সেশনের আগের দিন মৃণাল গৌরবকে ফোন করে। কিছুক্ষণ একে অপরের খবরাখবর নেওয়ার পর যখন সেশনের কথা ওঠে তখন মৃণাল বলে যে লোকজনের মনের মধ্যে পুলিশের চাকরি নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। মানুষ মনে করে আমরা ঠিক করে কাজ করি না, আরাম করি, কিন্তু আমাদের উপরে যে ঠিক কতটা প্রেশার থাকে তা একমাত্র আমরাই জানি। লিমিটেড রিসোর্স নিয়ে ল অ্যান্ড অর্ডার মেনটেন করাটা ভীষণ কঠিন হয়ে পড়ে। দিন রাত ক্রিমিনালদের সঙ্গে থেকে থেকে নিজেদের মনকে ঠিক রাখাটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। তারপর যদি আমরা সামান্য ভুল করেও ফেলি তবে আম জনতা থেকে মিডিয়া কেউ আমাদের ছেড়ে কথা বলে না। এমতাবস্থায় নিজেদের মানসিক শান্তি বজায় রাখা খুবই কঠিন হয়ে পড়ে। বহুবার বহু নির্দোষ মানুষকে বাঁচাতে না পারার অপরাধ বোধ আমাদের মধ্যে কাজ করে, যা আমাদের মেন্টালি ভেঙে দেয়। আর এই সব কিছুর প্রভাব পড়ে আমাদের ক্যারিয়ারের উপর। আমি চাই তুই নিজের গীতা জ্ঞানের মাধ্যমে আমাদের এমন রাস্তা দেখা যাতে আমরা নিজেদের মনকে ঠিক রেখে নিজেদের ক্যারিয়ারে সাফল্য লাভ করতে পারি। গৌরব তাকে আশ্বাস দেয় যে সে নিজের যথাসাধ্য চেষ্টা করবে। সেশনের দিন সকাল 10টার মধ্যে গৌরব পৌঁছে যায় মৃণালের বলে দেওয়া ঠিকানায়। বেশ বড় একটা অডিটোরিয়ামে সেশনের আয়োজন করা হয়েছিল। বহু পুলিশ কর্মী সেখানে উপস্থিত ছিলেন। প্রথমবার এত লোকের সামনে কিছু বলতে হবে ভেবেই গৌরব একটু নার্ভাস বোধ করছিল। কিন্তু মৃণাল যখন তাকে বেশ সম্মান ও আন্তরিকতার সাথে স্টেজে ডাকল, গৌরবের নার্ভাসনেস অনেকটাই দূর হয়ে গেল। গৌরবের পরিচয় দেওয়ার পর মৃণাল গৌরবকে বলে যে সে এবার তার সেশন যেন শুরু করে। প্রথমবার এমন লাইভ সেশন কিভাবে কি শুরু করবে গৌরব ভেবে পাচ্ছিল না। সে সকলের উদ্দেশ্যে বলল, নমস্কার। গীতা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী যুগে যুগে বছরের পর বছর ধরে মানবজাতির কল্যাণে নিয়োজিত। আমাদের জীবনের সাফল্য আমরা চাই, কিন্তু রাস্তা খুঁজে পাই না, আর সেই রাস্তা দেখাতেই সাহায্য করে গীতা। এতদিন আমি আমার পেজে গীতার অবদান সম্পর্কে লিখতাম। আজ প্রথমবার আপনাদের সামনে সরাসরি কিছু বলার সুযোগ পেলাম। তবে আমি চাই আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা আমাকে জানান। আমি বরং আমার সেশনে সেই প্রশ্নের উত্তর দিয়েই শুরু করব। একদম প্রথমে কেউ কিছু না বললেও বেশ কিছু পর যিনি প্রশ্ন করলেন তার নাম অমল। তিনি একজন ইন্সপেক্টর। তিনি বললেন, আমাদের প্রতিদিন ক্রিমিনালদের সঙ্গে ওঠা বসা করতে হয় এবং তাদের সাথে রুক্ষ ব্যবহার করতে হয়। আমরা বাধ্য হই। এই রুক্ষতা ধীরে ধীরে আমাদের স্বভাবে পরিণত হয়ে যায় এবং আমরা নিজের পরিবারের সাথেও সেইভাবেই ব্যবহার করে থাকি। এমন কিছু বলুন যাতে আমরা আমাদের পার্সোনাল ও প্রফেশনাল লাইফ আলাদা রাখতে পারি। গৌরব ওনার কথায় সহমত পোষণ করল এবং বলল, আমরা যেমন পরিবেশে থাকি সেই পরিবেশের প্রভাব আমাদের উপর এসে পড়ে। এই জন্যই তো বলা হয় বাড়ির পরিবেশ সবসময় ভালো রাখলে সন্তানরা ভালো শিক্ষা পায়। আর আপনার কাজটাই এমন যে আপনাকে রুক্ষ থাকতেই হবে, না হলে
কেউ আপনাকে খুব একটা ভয় পাবে না। আর খারাপ লোকেরা যদি আপনাকে ভয় না পায় তাহলে আপনি তাদেরকে কন্ট্রোল করতে পারবেন না। কিন্তু এই সবের মাঝে আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনার চাকরি ছাড়াও আর একটা আলাদা জীবন রয়েছে, যেখানে আপনাকে নরম থাকতে হবে। আপনি যতক্ষণ চাকরিতে আছেন ততক্ষণই আপনি পুলিশ, এবং যখন আপনি বাড়ি ফিরবেন তখন আপনি একজন বাবা, একজন স্বামী অথবা একজন ছেলে হিসেবে বাড়িতে ফিরবেন। এটা কঠিন হলেও যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন তাহলে অবশ্যই আপনি পারবেন। এর পরবর্তী প্রশ্ন আসলো রোহিতের তরফ থেকে। রোহিত সবে সবে পুলিশ ফোর্স জয়েন করেছে। সে বলল, গৌরববাবু, আমি আপনাকে একটু অন্য ধরনের প্রশ্ন করতে চাই। এই প্রশ্ন শুধু একজন পুলিশ হয়ে নয়, বরং একজন কর্মজীবী মানুষ হয়ে করতে চাই। আসলে চাকরি হোক বা ব্যবসা, যখনই কেউ উন্নতি করতে চায় বা সফল হতে চায় তখন তার প্রধান বাধা হয়ে দাঁড়ায় তার আশেপাশের মানুষ, তার সহকর্মীরা। কেউ সফল হতে চাইলে মানুষ তাকে পিছন দিকে ধরে টানে, তার সহযোগিতা করে না। এমন অবস্থায় কিভাবে সফলতা লাভ করা যায়? এই প্রশ্নের জবাবে গৌরব তাকে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে এই শ্লোকটি শোনায়। দেবন ভবয়াতনেনতে দেবা ভবয়ন্তু বা পরস্পরং ভবয়ন্তু শ্রেয় পরম ব্যপস্যথ। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যজ্ঞ দ্বারা দেবগণকে করো ভাবনা, তাঁরাও তোমাদের করুণ ভাবনা। পরস্পর ভাবনায় করো শ্রেয় লাভ। সহজ ভাষায় বলতে গেলে ভগবান বলছেন সবাই মিলে একসাথে কাজ করতে হবে। তুমি অন্যের ব্যাপারে ভাবো আর অন্যরা তোমার ব্যাপারে ভাবুক, তাহলেই পরস্পরের সামঞ্জস্যের মাধ্যমেই সফলতা পাবে। আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা কেউই সর্বগুণ সম্পন্ন নই, কিন্তু অনেকগুলো বিভিন্ন গুণের অধিকারী মানুষেরা মিলে যদি একসাথে কাজ করতে পারি তাহলেই আমাদের উদ্দেশ্য সফল হবে। কারণ মানুষ হলো সমাজবদ্ধ জীব। আমরা একে অপরের সাহায্য ছাড়া কোনো কাজ ঠিকমতো করতে পারবো না। যারা প্রকৃত রূপে সফল হতে চান তাদের মানুষকে জুড়তে জানতে হবে, তাদেরকে একসঙ্গে নিয়ে চলতে জানতে হবে। একে অপরের মনে দায়িত্ববোধের চিন্তা রোপণ করতে হবে। তাহলেই মানুষ নিজের ডিউটি বা কর্তব্য সম্পর্কে সচেতন হবে। আমরা কেউই পারফেক্ট নই, কিন্তু আমাদের সকলের মধ্যেই কিছু না কিছু বিশেষ গুণ রয়েছে। যদি সবাই মিলে একসাথে কাজ করে তাহলে প্রত্যেকেরই এই গুণগুলো বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ, এটাই বাস্তব। যে কোনো কাজের ক্ষেত্রে কেউ যদি কাউকে পিছন দিকে ধরে টানে সে যেমন নিজে পিছিয়ে পড়বে, তেমনি যদি কেউ সকলকে পিছনে রেখে একা সাফল্য লাভ করতে চায় তাহলে সে কখনোই তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আমাদের সর্বদা পরস্পরকে সাহায্য করতে হবে, একে অপরের ভালো গুণগুলোর প্রশংসা করে সবাইকে একসাথে নিয়ে চলতে হবে। তবেই আপনার তথা এই সমাজের প্রত্যেকের মধ্যে সামঞ্জস্য ঘটবে এবং প্রত্যেকে সফলতার দিকে এক ধাপ এগিয়ে যাবেন। গৌরবের উত্তরে হল জুড়ে হাততালির বন্যা বয়ে গেল। এরপর এক এক করে অনেক প্রশ্ন আসতে থাকল। গৌরবও সাধ্যমতো সেগুলোর উত্তর দিতে থাকল। একসময় সেশন শেষ হলো। সকলের প্রশংসা কুড়িয়ে আবার আসবে বলে কথা দিয়ে গৌরব বাড়ি ফিরে এলো। আর্থিক সফলতা নিয়ে নিজের পেজে গৌরব অনেক দিন ধরেই লিখে চলেছে এবং মানুষ যে এতে উপকৃত হচ্ছে তাও তারা জানিয়েছে। গীতার বাণী ও নিজের অভিজ্ঞতা এই দুই মিশিয়ে সে যতটা পারছে মানুষের কাছে আর্থিক সফলতার বিভিন্ন দিকগুলি স্পষ্ট করার চেষ্টা করছে। আজ সে এমনই একটি পোস্ট লিখেছে আর্থিক বৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে কি কি দক্ষতা প্রয়োজন সেই নিয়ে। গৌরব তার পোস্টগুলো শুরু করল গীতার একটি শ্লোক দিয়ে।
সে লিখল, শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তানি সর্বাণি সংযম যুক্তা আসিত মৎপরঃ বশেহি যস্যেন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে মানুষের উচিত সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা, কারণ যে ব্যক্তির ইন্দ্রিয় নিয়ন্ত্রণে থাকে তার বুদ্ধি স্থির। যার বুদ্ধি স্থিতিশীল সেই ব্যক্তি সব ক্ষেত্রে বিজয় লাভ করেন, তিনি সর্বক্ষেত্রে সাফল্য পান। বন্ধুরা, গীতার এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সফলতার এক মূল মন্ত্র সবাইকে জানিয়েছেন। তিনি বলেছেন, যেসব ব্যক্তিরা নিজের সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে তার বুদ্ধিকে একদিকে পরিচালনা করতে পারে, দিনের শেষে সেই সফল হয়। আজ নিজের বুদ্ধিকে একদিকে পরিচালনা করে সঠিকভাবে সফলতা পেতে হলে আমাদের সর্বাগ্রে প্রয়োজন কিছু দক্ষতার। আজ সেই দক্ষতাগুলি কি কি সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, আপনারা যদি চান নিজেদের আর্থিক বৃদ্ধি করতে, তবে কয়েকটি বিষয় আপনাদেরকে জানতে হবে। সেগুলো হলো, প্রথম, আর্থিক সাক্ষরতা। আর্থিক সাক্ষরতা হলো ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা, বাজেট এবং বিনিয়োগ সহ বিভিন্ন আর্থিক দক্ষতা এবং তাকে কার্যকরভাবে ব্যবহার করার ক্ষমতাকে বোঝায়। আপনি যখন আর্থিকভাবে শিক্ষিত হন তখন আপনার অর্থের সাথে সম্পর্কের ভিত্তি থাকে এবং এ বিষয়ে শেখার যাত্রা আজীবনের। আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন আপনি তত ভালো থাকবেন, কারণ অর্থের ক্ষেত্রে শিক্ষা সাফল্যের চাবিকাঠি। আর্থিক সাক্ষরতা শব্দটি বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক দক্ষতা ও ধারণাগুলিকে বোঝায়। যারা আর্থিকভাবে শিক্ষিত তারা সাধারণত আর্থিক জালিয়াতির ঝুঁকিতে কম থাকে। আর্থিক সাক্ষরতার একটি শক্তিশালী ভিত্তি জীবনের বিভিন্ন লক্ষ্যকে সমর্থন করতে সহায়তা করতে পারে, যেমন শিক্ষা বা অবসর গ্রহণের জন্য সঞ্চয় করা, দায়িত্বের সাথে ঋণ ব্যবহার করা এবং একটি ব্যবসা চালানো। আর্থিক সাক্ষরতার মূল দিকগুলির মধ্যে রয়েছে কিভাবে বাজেট তৈরি করতে হয়, অবসরের পরিকল্পনা করতে হয়, ঋণ পরিচালনা করতে হয় এবং ব্যক্তিগত খরচাকে নিয়ন্ত্রণ করতে হয়। বই পড়া, পডকাস্ট শোনা, আর্থিক বিষয়বস্তুতে সাবস্ক্রাইব করা বা কোনো আর্থিক পেশাদারের সঙ্গে কথা বলার মাধ্যমে আর্থিক সাক্ষরতা অর্জন করা যেতে পারে। দ্বিতীয়ত, আর্থিক শৃঙ্খলা। যখন ব্যবসার কথা আসে তখন ফাইন্যান্স পরিচালনা করা একটি বিশাল কাজ, যাতে কখনো কখনো সংস্থাগুলি মনোযোগ দিতে ব্যর্থ হয়। একটি সংস্থা যে তার অর্থগুলো ভালোভাবে পরিচালনা করে এবং জানে যে তার অর্থ কোথায় যাচ্ছে এবং কোথা থেকে আসছে, তার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি শীঘ্রই অর্জন করা যেতে পারে এবং সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য ভালোভাবে প্রস্তুত থাকে। আপনার যদি আর্থিক শৃঙ্খলা এবং পরিকল্পনা না থাকে তবে আপনার ব্যয় পরিচালনা করা আপনার পক্ষে কঠিন হয়ে যাবে এবং কখনো কখনো আপনি প্রয়োজনের থেকে বেশি ব্যয় করতে পারেন। যেহেতু আপনি অনুসরণ করার জন্য কোনো পরিকল্পনা প্রস্তুত করেননি এবং কোনো বিধিনিষেধ নেই, তাই আপনি যত খুশি ব্যয় করবেন। সুতরাং একটি আর্থিক পরিকল্পনা আপনাকে বলে দেয় যে আপনি কতটা ব্যয় করতে পারেন এবং আপনার ব্যবসায় আপনাকে আবার কত টাকা বিনিয়োগ করতে হবে। এবং আর্থিক শৃঙ্খলা হলো আপনি যে আর্থিক পরিকল্পনা তৈরি করেছেন তা অনুসরণ করার ইচ্ছা। আর্থিক শৃঙ্খলা থাকা এবং অতিরিক্ত ব্যয় হ্রাস করা আপনাকে তাৎক্ষণিকভাবে ফলাফল দেবে না, তবে দীর্ঘমেয়াদে আপনাকে সহায়তা করবে। আর্থিক শৃঙ্খলা কি? সহজ কথায়, আর্থিক শৃঙ্খলা হলো আপনি আপনার ব্যয়গুলি কতটা ভালোভাবে পরিচালনা করতে পারেন এবং সঞ্চয় করার পাশাপাশি আপনার লক্ষ্যগুলি মাথায় রাখতে পারেন। এটি আপনার উপার্জিত অর্থের ভালো ব্যবহার এবং এটি কোম্পানির জন্য বুদ্ধিমানভাবে বিনিয়োগ করার বিষয়।
এটি ভবিষ্যতের সমস্যাগুলি হ্রাস করতে এবং ঝুঁকিগুলি রোধ করার জন্য করা হয়। আর্থিক শৃঙ্খলা হলো যখন আপনি আপনার ব্যবসায় ব্যয় করা অর্থের নিয়ন্ত্রণে থাকেন, অর্থাৎ আপনি জানেন আপনার কাছ থেকে কত টাকা যাচ্ছে এবং আপনি কতটা পাচ্ছেন। আর্থিক শৃঙ্খলা হলো কোনো অপ্রয়োজনীয় ব্যয় না করে সঠিক উপায় আপনার অর্থ ব্যয় এবং বিনিয়োগ করা। এটি কেবল আপনার কাছে থাকা অর্থের উপর নিয়ন্ত্রণ রাখে। ধারণা করা হয় আপনি যদি আবেগপ্রবণ ব্যক্তি হন এবং আপনার কোম্পানির জন্য আরও বেশি জিনিস এবং সরঞ্জাম কিনতে আপনার সমস্ত মুনাফা ব্যয় করার সম্ভাবনা থাকে, তবে এর উপকারিতা এবং অসুবিধাগুলি সম্পর্কে চিন্তা না করে এবং আপনি এমন একজন ব্যক্তি যিনি এটি সত্যিই প্রয়োজনীয় কিনা তা চিন্তা না করে সব কিছু ব্যয় করেন, তখন আর্থিক শৃঙ্খলা আপনাকে বাঁচায়। এটি আপনাকে আপনার লক্ষ্য, আপনার ব্যয়, আপনার আয় এবং উপার্জন শেখায় এবং আপনাকে আপনার অর্থ সম্পর্কে সচেতন রাখে এবং আপনি যে অর্থ ব্যয় করছেন তার নিয়ন্ত্রণ রাখে। তবে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা ব্যবসার মতো সহজ নয়, কারণ যখন প্রতিদিন একটি ব্যবসার কথা আসে তখন আপনি এটি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থ ব্যয় করবেন। কোনো না কোনোভাবে আপনার কাছ থেকে টাকা ঠিক চলে যাবে। সুতরাং সেই সময় ছোট ছোট কেনাকাটা উপেক্ষা করার পরিবর্তে আপনাকে ব্যয় এবং আপনি যে কেনাকাটা করছেন তা নোট রাখতে হবে। আর্থিক শৃঙ্খলার মধ্যে চুক্তি, লাভজনকতা, বিক্রেতার অর্থ প্রদান, প্রাপ্য ব্যবস্থাপনা, ব্যয়, ক্রয় অন্তর্ভুক্ত। তৃতীয়ত, ধৈর্য। কথায় আছে, ধৈর্যের এক মুহূর্ত মহাবিপর্যয় থেকে রক্ষা করতে পারে। অধৈর্যতার এক মুহূর্ত পুরো জীবনকে ধ্বংস করে দিতে পারে। সম্পদ সৃষ্টি এমন একটি ক্রিয়াকলাপ যা আপনি যদি আর্থিক স্থিতিশীলতা এবং স্বাধীনতা পেতে চান তবে আপনাকে গ্রহণ করতে হবে। এটি সুচিন্তিত ক্রিয়াকলাপের জন্য প্রচুর ধৈর্য, শৃঙ্খলা, অধ্যবসায় এবং কৌশলের প্রয়োজন। এর মধ্যে ধৈর্য সবথেকে গুরুত্বপূর্ণ উপাদানগুলির মধ্যে একটি, যা দুর্ভাগ্যবশত বেশিরভাগ লোকেরা গুরুত্ব দেয় না। তারা আশা করে রাতারাতি সম্পদ তৈরি করা যেতে পারে, তবে এই প্রত্যাশা বাস্তবতা থেকে অনেক দূরে। আমরা দেখেছি ধৈর্যের অভাবে অনেক লোক তাদের বিনিয়োগে বড় ভুল করে। যে গতিতে তাদের সম্পদ জমা হয় তাতে তারা অস্বস্তি বোধ করে এবং অনেক সিদ্ধান্ত নেয় যা শেষ পর্যন্ত তাদের সম্পদ তৈরির যাত্রাকে ক্ষতিগ্রস্ত করে। 4. বিনিয়োগ। বিনিয়োগ হল মুনাফা অর্জনের লক্ষ্যে স্টক, বন্ড এবং মিউচুয়াল ফান্ডের মতো সম্পদে অর্থ রাখার প্রক্রিয়া। এটি একটি জটিল দক্ষতা, তবে সঠিকভাবে করা হলে এটি খুব ফলপ্রসূ হতে পারে। 5. ব্যক্তিগত অর্থ। ব্যক্তিগত অর্থ হল আপনার ব্যক্তিগত অর্থের ব্যবস্থাপনা, যেমন আপনার আয়, ব্যয় এবং ঋণ। যারা আর্থিক নিরাপত্তা অর্জন করতে চান তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। 6 নম্বরে আসে ব্যবসায়িক অর্থায়ন। ব্যবসায়িক অর্থ হল একটি ব্যবসার আর্থিক ব্যবস্থাপনা, যেমন এর আয়, ব্যয় এবং ঋণ। যারা ব্যবসা শুরু করতে বা চালাতে চান তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। 7ম বিষয়টি হল ঝুঁকি ব্যবস্থাপনা। ঝুঁকি ব্যবস্থাপনা হল ঝুঁকি চিহ্নিতকরণ ও ব্যবস্থাপনার প্রক্রিয়া। যারা তাদের আর্থিক সম্পদ রক্ষা করতে চায় তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। 8. আর্থিক বিশ্লেষণ। আর্থিক বিশ্লেষণ হল আর্থিক তথ্য মূল্যায়নের প্রক্রিয়া। কেউ যদি অবগত আর্থিক সিদ্ধান্ত নিতে চায় তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। এগুলি অনেকগুলি আর্থিক দক্ষতার মধ্যে কয়েকটি যা একজন ব্যক্তির জানা উচিত। এই দক্ষতাগুলি শেখার মাধ্যমে
আপনি আপনার আর্থিক ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিতে পারেন এবং আপনার আর্থিক লক্ষ্যগুলি অর্জন করতে পারেন। আশা করি আপনারা এই বিষয়গুলি মাথায় রেখে ভগবান শ্রীকৃষ্ণের দেখানো পথে চলে সফলতা অর্জন করবেন। এই বলে গৌরব তার পেজে পোস্টটি করে দিল। গতদিনের পোস্টে গৌরব প্রচুর সাড়া পেয়েছে। বহু মানুষ তার প্রশংসা করেছেন। সেই সাথে অনেকের তার কাছে একটা প্রশ্ন ছিল, সেটা হলো, ডিগ্রি ছাড়া কি আর্থিক সফলতা পাওয়া যায়? যদি যায়, সেই সম্পর্কে গীতায় কি বলা হয়েছে? তাই আজ গৌরব সেই নিয়েই লিখতে বসেছে। গতদিনের মতো আজও তার পোস্ট শুরু হলো গীতার একটি শ্লোক দিয়ে। সে লিখল, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইয়ত্তু কৃৎস্নাবদে কস্মিন কার্যে শক্তম হৈতুকম অতত্বর্থ বদল্পঞ্চ ত্বত্তা সমমোদ হৃতম। অর্থাৎ, যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব না জেনে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলা হয়। সহজভাবে বললে, যে জ্ঞান এই জগতের মূল তত্ত্ব অর্থাৎ কর্মফল রহিত হয়ে কাজ করা তত্ত্বটি না জানিয়ে আসক্তির জন্ম দেয়, সেই কর্মে মানুষ সফল হয় না। এ পৃথিবীতে বহু শিক্ষিত মানুষ আছেন, ডিগ্রিধারী মানুষ আছেন, কিন্তু তারা তাদের শিক্ষা তথা ডিগ্রিকে কাজে লাগাতে পারেনি বলে সফল হতে পারেনি। আবার বহু ব্যক্তি আছে যারা ডিগ্রি ছাড়াও আর্থিক, সামাজিক সর্বক্ষেত্রেই সফলতা লাভ করেছেন। কিন্তু কিভাবে? আচ্ছা, বিষয়টা বরং বিশদে বোঝাই। ক্যারিয়ারে সফলতার জন্য শিক্ষা ও মেধা ছাড়াও কিছু ব্যক্তিগত দক্ষতা অর্থাৎ সফট স্কিল প্রয়োজন হয়। এই সফট স্কিলের তালিকা দীর্ঘ, কিন্তু এর মধ্যে দুটি একেবারে মৌলিক। এক, কমিউনিকেশন অর্থাৎ পারস্পরিক যোগাযোগ, ও দুই, নেগোসিয়েশন অর্থাৎ আলোচনা ও সমঝোতা। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন সহকর্মীদের সমন্বয় সাধনের প্রয়োজন আছে। যা করতে হলে দরকার হয় অন্যের প্রতি মনোযোগ দেওয়া, মনোযোগ সহ শোনা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা ও আস্থার সঙ্গে নিজের মত প্রকাশ করা। চাকরি ও ব্যবসায় পরস্পরের মধ্যে দূরত্ব দূর করে একই মতে পৌঁছানো অত্যন্ত জরুরি। আমরা দেশে বাল্যকাল থেকে শুনে আসছি, শিক্ষা, মেধা ও কঠোর পরিশ্রম জীবনে সফলতার চাবিকাঠি। অভিভাবক ও শিক্ষকদের কাছ থেকে আমরা তাই শিখেছি। আমরা যখন অভিভাবক হয়েছি, তখন আমাদের সন্তানদের একই শিক্ষা দিয়ে চলেছি। শিক্ষার ব্যাপারটা জীবন মরণ সমস্যার মতো নেওয়া হয়। কোন স্কুলে গেলে ভালো হবে, কোন কোচিং সেন্টারটা ভালো, বাবা মার মাথায় শুধু এই চিন্তা। তারা সন্তানের শিক্ষার জন্য সব রকমের ত্যাগ স্বীকার করেন। সন্তানও বাবা মাকে খুশি করার জন্য কঠোর পরিশ্রম করছে। সন্তান ও পিতামাতার একটাই উদ্দেশ্য, তা হলো ভালো রেজাল্ট করে জীবনে সফল হওয়া। কিন্তু শিক্ষা ও মেধা দিয়ে কি ভালো চাকরি পাওয়া যায় কিংবা জীবনে সফল হওয়া যায়? সফলতার ধারণা সমাজের গতির সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তনশীল। সফলতার সমসাময়িক ধারণা হল জীবনের লক্ষ্যে পৌঁছানো এবং পারিবারিক ও সামাজিক সুসম্পর্ক বজায় রাখা। আরামদায়ক জীবন, আর্থিক সচ্ছলতা ও সমাজে জনপ্রিয়তা সফলতার উপাদান। পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিদের স্কুলের পরীক্ষায় পাশ করার মতো মেধা নেই। বর্তমান সময়ের সবচেয়ে সফল ব্যক্তি ফেসবুকের মার্ক জাকারবার্গ ও বিল গেটস কেউই বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হতে পারেননি। কার্নেগি ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষণায় দেখা গিয়েছে, মাত্র 15% অর্থনৈতিক ও বাণিজ্যিক সফলতার সঙ্গে মেধার কিছু সম্পৃক্ততা আছে। আর সিংহভাগ অর্থাৎ 85% সফলতা এসেছে আলাপ আলোচনা, সমঝোতা
ও নেতৃত্ব দেওয়ার পারদর্শিতা থেকে, যার অর্থ কমিউনিকেশন ও নেগোসিয়েশন স্কিল দিয়ে সাফল্য এসেছে। গুগল ও মাইক্রোসফটে হাজার হাজার মেধাবী পিএইচডি, পোস্ট পিএইচডি ডিগ্রিধারী কর্মী আছেন, কিন্তু গুগলের ব্যবস্থাপনা পরিচালক বানানো হলো সুন্দর পিচাইকে, যার পিএইচডি ডিগ্রি নেই। মাইক্রোসফটের সত্য নাদেলার পিএইচডি ডিগ্রি নেই। তাদের কেন সিইও করা হলো? শুধু সফট স্কিলের জোরে। মানুষের যাকে ভালো লাগে, যাদের দায়িত্বশীল ও পছন্দনীয় মনে হয়, তাদের সাথেই ব্যবসা করে। এমনকি সেই পছন্দের ব্যক্তিটি বেশি দামে নিম্নমানের পণ্য সরবরাহ করলেও তা মেনে নেয়। গবেষণা না হলেও বাংলাদেশের চিত্র মোটামুটি একই বলা যায়। যারা বাকপটু, কথাবার্তায় সবাইকে খুশি করতে পারে, এক কথায় যারা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী, তাদের গ্রহণযোগ্যতা বেশি। কর্মক্ষেত্রেও তাদের দ্রুত পদোন্নতি হয়। তারা যে কোনো অফিস থেকে নিজেদের যে কোনো কাজ সহজে করিয়ে নিতে পারে। বুদ্ধি, বিবেচনা, যুক্তি দিয়ে কথা বলা এক্ষেত্রে তেমন কাজে লাগে না। আমাদের দেশে তথাকথিত ভালো ছাত্ররা যদি গতানুগতিক গণ্ডি থেকে বের না হয়, তাহলে তাদের জীবনে সফল হওয়ার সম্ভাবনা অনেক কম। কর্মদিবসে এক গাদা ফাইলের মধ্যে ডুবে থাকা, রুটিন মাফিক বাড়ি ফেরা, আবার কাজে যাওয়া, এমন জীবনকে সফল জীবন বলা যায় না। আমরা যাকে মেধা বলি, তা বলতে শুধু গাণিতিক ও বিশ্লেষণের ক্ষমতা বোঝায়। প্রচলিত মেধার বাইরেও যে মেধা এই যুগে সব থেকে বেশি আলোচিত, তা হলো আবেগীয় মেধা। আবেগীয় বুদ্ধিমত্তার বলতে ব্যক্তির আবেগ বোঝার ক্ষমতা, নিয়ন্ত্রণ, মূল্যায়ন ও প্রকাশ করার ক্ষমতা বোঝায়। এই বুদ্ধিমত্তা আকর্ষণীয় ব্যক্তিত্ব, অন্যদের সঙ্গে সংযোগ ও আলোচনা এবং আপোষ করার পারদর্শিতার সঙ্গে সম্পর্কিত। আবেগীয় বুদ্ধিমত্তা সফট স্কিলের সঙ্গে সম্পৃক্ত, আর মেধার বুদ্ধিমত্তা প্রচলিত শিক্ষার সঙ্গে সম্পৃক্ত। সফলতার জন্য শিক্ষার প্রয়োজন আছে, কিন্তু শিক্ষাকে যতটা অতিরঞ্জিত করা হয়, অতটা আবশ্যিকও নয়। ব্যক্তিগত সাফল্যের জন্য শিক্ষার যতটুকু প্রয়োজন আছে, তার চেয়ে বেশি মানব সভ্যতা বিকাশের জন্য। যুগ যেভাবে পাল্টাচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে শুধুমাত্র প্রথাগত শিক্ষা ও বুদ্ধি দিয়ে চাকরি ও পেশায় ভালো করা সম্ভব হবে না। তাই একদম চিন্তা করবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন এবং কর্ম করে যান। আর্থিক সাফল্যে গীতার অবদানের এই সিরিজটি আমি আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি আসব নতুন কোনো বিষয় নিয়ে, গীতার অবদান সম্পর্কে কোনো সিরিজ লিখতে। ততদিন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। এতক্ষণ আপনারা শুনছিলেন আর্থিক সাফল্যের ক্ষেত্রে শ্রীমদ্ ভগবদ্ গীতার অবদান সম্পর্কে। এই ধরনের আরো নতুন নতুন আধ্যাত্মিক ও বাস্তব জীবনের ঘটনা নিয়ে ফিরে আসব আবারও আমরা।